নির্বাচনের যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে বক্তব্য মির্জা ফখরুলের। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আহ্বান। জুলাই সনদ বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়। নাটোরে জুলাই পদযাত্রায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনালের দায়িত্ব বুঝে নিল নৌবাহিনী। ড্রাই ডকের সহায়তায় পরিচালনা করবে 6 মাস। নরসিংদীতে জুলাই অভ্যুত্থানের স্বজনকে হারিয়ে বিপাকে 22 শহীদ পরিবার। টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না অনেকে। আমন্ত্রণ জানাচ্ছি সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে। নির্বাচনের যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সিলেটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের দেরি হলে বিদেশি বিনিয়োগ আসবে না, দেশের শিক্ষিত বেকারদের কর্মসংস্থান তৈরি হবে না। দীর্ঘ 15 বছর দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার লড়াই করেছে। নির্বাচন হলে দেশ সঠিক পথে এগোবে বলেও উল্লেখ করেন তিনি। এজন্য আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে সকালে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল। আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, ডেমোক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর, আজ তো সিলেটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত অনুষ্ঠান হয়েছে, সেখানে আর কি কি আলোচনায় উঠে এসেছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। দেখুন, আজকে আসলে সিলেটে 3টি অনুষ্ঠান রয়েছে বিএনপির, এবং এই সবগুলো অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সাথে আরো কেন্দ্রীয় নেতারা আছেন, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকু এবং মির্জা আব্বাস, ঢাকা মহানগরের নেত্রী নিপুণ রায় সহ কেন্দ্রীয় নেতারা আজকে অনুষ্ঠানগুলোতে উপস্থিত আছেন। আজকে দুপুরে যে মাজার জিয়ারত করেছেন তো প্রথমে কেন্দ্রীয় নেতারা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার, এবং এই মাজার জিয়ারত করেই কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন দিয়ে দেয় তাহলে কিন্তু দেশটা এগিয়ে যাবে। পাশাপাশি বিএনপি থেকে যাচ্ছে তাদের 31 দফা যে তারা দেশের জন্য যে কর্মকাণ্ডগুলি আগামীতে নিয়ে তারা যে প্ল্যান নিয়েছে প্ল্যানগুলো বাস্তবায়ন করতে সহজ হবে। এবং আজকে দুপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে কিন্তু প্রধানমন্ত্রী ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হয় দেশ কিন্তু পিছিয়ে যাচ্ছে। দেশ যত আগে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে ততই দেশ এগিয়ে যাবে। তিনি বলেছেন যে নির্বাচন যত পেছাবে এছাড়াও আরো 2টি আয়োজন রয়েছে, অর্থাৎ মোট 3টি আয়োজন। সবগুলো আয়োজন নিয়ে একটু জানাবেন বিস্তারিত। মূলত হচ্ছে যে মির্জা ফখরুল 2টি আয়োজনে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। একটি আয়োজন এখন চলছে, যেটা হচ্ছে যে জুলাই বিপ্লবে নিহত যারা আছেন শহীদদের পরিবারকে সম্মাননা দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠানটি এখন চলমান আছে। এর আগে 2টি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় নেতারা। তাদের মুখে একটাই দাবি আমরা শুনতে পেয়েছি যে নির্বাচন, তারা দ্রুত নির্বাচন চান এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান। এবং মির্জা ফখরুল বলেছেন যে নির্বাচন যত পেছাবে দেশ তত পিছিয়ে যাবে, কারণ দেশের এখন অর্থনৈতিক যে অবস্থা সেই অবস্থার কিন্তু উন্নতি হবে না। তিনি যেটা বলেছেন যে একটি নির্বাচিত সরকার আসলে বৈদেশিক মুদ্রার যে প্রবাহ সেটাও কিন্তু বাড়বে। পাশাপাশি দেশে সামাজিক নিরাপত্তা খাতেও যে সমস্যাগুলো আছে সবগুলো সমস্যার অনেকাংশে লাঘব হবে, তিনি এটা বলেছেন। তারা তাদের দাবি হচ্ছে যে সরকার যেভাবে সংস্কার করছে
এভাবে যদি সংস্কার করে এবং নির্বাচন বিলম্বিত হয় তাহলে কিন্তু দেশের অবস্থা আরো খারাপের দিকে যাবে। তাদের দাবি একটাই যে নির্বাচন যাতে দ্রুত সরকার আয়োজন করে সে বিষয়ে দাবি জানিয়েছেন। এবং কেন্দ্রীয় যে আরো যারা নেতা রয়েছেন মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ, তারাও বলেছেন নির্বাচন কথা, এবং তারা এই কথাটাকে বেশি জোর দিচ্ছেন এই মুহূর্তে। এবং আহ, তারা বলছেন যে তাদের যে 31 দফা তারেক রহমানকে সামনে রেখে দেশে যে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন সূর্য উদিত হয়েছে, সেই সূর্য যাতে অস্তমিত না আপনাকে যায়। অনেক ধন্যবাদ। সবাইকে ছাত্র তরুণরা যে রাজনৈতিক দল গঠন করেছে, দেশ গঠনে সেই তরুণদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নাটোরে মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে এক সভায় কথা বলেন তিনি। নাহিদ বলেন, তরুণরা যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে একইভাবে বাংলাদেশ বিনির্মাণ করবে। বলেন, মৌলিক সংস্কার করার পাশাপাশি জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এর আগে নাটোরের ঢালান্তকিয়া বাজার থেকে পদযাত্রা শুরু করে দলটি। বিভিন্ন স্থানে পথসভা শেষে মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে সমাবেশ করে তারা। নাটোরের পর সিরাজগঞ্জ ও পাবনায় রয়েছে তাদের পদযাত্রা কর্মসূচি। যেই তরুণদের, যেই ছাত্র জনতার আহ্বানে আপনারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সেই ছাত্র তরুণরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। সেই তরুণরা এখন দেশ গঠন করতে চায়। আপনারা সেই তরুণদেরকে সহায়তা করুন, সেই ছাত্র জনতার পাশে এসে দাঁড়ান। এনসিপির সপ্তম দিনের পদযাত্রা নিয়ে আরো বিস্তারিত জানাতে এবারে নাটোর থেকে যোগ দিয়েছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, নাটোরে আজ সপ্তম দিনের মতো এনসিপির পদযাত্রা কর্মসূচি রয়েছে, সেক্ষেত্রে নেতারা কি বলেছেন আর লোক সমাগম কেমন ছিল সেখানকার? আজকে কিন্তু বেলা 12টা থেকে আসলে নাটোরে যে জাতীয় নাগরিক কমিটি এনসিপি যে নেতাকর্মীরা আসবে এই উপলক্ষে কিন্তু জেলার যে নেতাকর্মীরা রয়েছিল তারা কিন্তু আসলে উৎসব মুখর পরিবেশে তাদেরকে নাটোর রাজশাহী যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকা ঢালান্তকিয়া বাজারে কিন্তু আসলে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তারা নেতাকর্মীদের বরণ করে। এরপর কিন্তু আসলে সেখান থেকে নাটোর শহরের নাটোর রেলওয়ে স্টেশন বাজার এলাকায়, নাটোর এনএস কলেজ মাঠের সামনে, এরপরে আসলে নাটোর কানাইখালী এলাকা শেষ করে কিন্তু তারা আসলে নাটোর শহরে যে মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে রয়েছে সেখানে এই পথসভা আসলে তারা করেন। সেখানে কিন্তু আসলে যে কেন্দ্রীয় নেতারা যে উপস্থিত ছিলেন এনসিপি, তারা আসলে সেখানে আসার পর, উপস্থিত হওয়ার পর কিন্তু আসলে যে জেলায় আহত এবং শহীদ পরিবার রয়েছিল সেই শহীদ পরিবারের সাথে কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা। আর এর বাইরে যে আহ্বায়ক নাহিদ ইসলাম ছিলেন, তিনি কিন্তু আসলে এখানে সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি একটি বক্তব্য রাখেন যে আপনারা এসেছিলেন যে আমাদের ডাকে সাড়া দিয়েছিলেন, তারপরে কিন্তু আসলে আমরা এই থেকে ফ্যাসিস্টকে সরাতে পেরেছি। এরপরে এখন আমরা আসলে নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছি, সেই দলকে নিয়ে কিন্তু আসলে আপনাদেরকে সাথে নিয়ে আগামীতে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করবো, এরকম একটা প্রত্যাশা তিনি জানিয়েছেন। সেই সাথে তিনি বলেছেন যে আসলে আপনারা যদি আমাদের সাথে থাকেন, একসাথে থাকেন, তো দেশে থেকে কিন্তু সন্ত্রাস যে রাজনৈতিক অবস্থা ছিল সেই অবস্থা কিন্তু থেকে মুক্ত হয়ে আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করতে পারবো। তবে সব মিলে এখানে যে প্রোগ্রামটা হয়েছিল, এই প্রোগ্রামটা আসলে প্রায় 15 কিলোমিটার এলাকায় জুড়ে কিন্তু আসলে নেতাকর্মীদের একটা উৎসাহ উদ্দীপনা হয়েছিল। এবারে কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা চোখে দেখেছি। যে স্বাধীনতা চত্বর এলাকায় তারা যে পথসভাটা করে, সেই পথসভা এলাকায় কিন্তু বিভিন্ন সাথে সাথে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এই স্বাধীনতা চত্বর এলাকায় তারা আসলে পথসভাটা শেষ করে তারা যে আহত এবং শহীদ পরিবারের সদস্য রয়েছেন তাদের সাথে কথা বলার পরে কিন্তু তারা নাটোর থেকে বড়াইগ্রামে বনপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে আসলে একটি ছোট্ট পথসভা করে, পথসভা শেষ করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন। সিরাজগঞ্জে পথসভা শেষে তারা পাবনাতে একটা পথসভা করবেন বলে একটা নেতাকর্মী আমাদেরকে জানিয়েছেন। সহকর্মী বাপ্পি লাহিড়ী জানাচ্ছিলেন নাটোর থেকে। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির পরিচালনার কাজ শুরু করেছে নৌবাহিনী পরিচালনাধীন প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক। রবিবার দিবাগত রাত 12টা থেকে এনসিটিতে শেষ হয়েছে 17 বছরের সাইফ পাওয়ার টেক যুগ। কর্তৃপক্ষ বলছে স্বাভাবিক গতিতে চলছে নিউমুরিং টার্মিনালের কার্যক্রম, তবে এর ফলে আগের চেয়ে গতি বাড়ার আশা বন্দর ব্যবহারকারীদের। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল এনসিটিতে একসাথে 4টি বড় ও একটি ছোট জাহাজ ভিড়তে পারে। সোমবার সকালে সব জেটিতেই ছিল কন্টেইনারবাহী জাহাজ। অন্য সব দিনের মতো এই টার্মিনালে ছিল কন্টেইনার খালাস
ও জাহাজীকরণের ব্যস্ততা। এই টার্মিনাল পরিচালনায় বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের মেয়াদ শেষ হবার পর সোমবার থেকে দায়িত্ব নিয়েছে চিটাগং ড্রাই ডক কর্তৃপক্ষ জানিয়েছে অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রাখতে সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। আগের মতোই আছে কারিগরি সহ অন্য সব সুবিধা, পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র ব্যবস্থাপনার। অপারেশনাল প্রসিজিওর যেটা ছিল সব কিছুই আগের মতোই আছে এবং সাইফ পাওয়ারটেকের যে স্টাফ অফিসিয়াল যারা ছিল তারা বর্তমানে ড্রাইডকের কর্মকর্তা। তো সেই হিসেবে আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই। চট্টগ্রাম বন্দরের আয়ের বড় অংশ আসে এই টার্মিনাল থেকে। সম্প্রতি টার্মিনালটি পরিচালনায় দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে নিয়োগের আলোচনা ওঠে, জানিয়ে বেশ সরগরম আলোচনাও চলেছে। তবে ড্রাইডকের মাধ্যমে বন্দরের নতুন উদ্যোগকে সাধুবাদ জানান বন্দর ব্যবহারকারীরা। এখানে কোনোভাবেই মানের ব্যাপারে, কাজের দক্ষতার ব্যাপারে ছাড় দেওয়া যাবে না। সো এখানে সকল আমরা অবশ্যই আমরা সহযোগিতা থাকবে, আমাদের মেম্বাররা সহযোগিতা করবে। আমরা আশা করি নৌবাহিনী আমাদের এই যে চট্টগ্রাম বন্দর, আমরা যারা স্টেক হোল্ডার রয়েছি তারা সহজভাবে সুন্দরভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। প্রতিদিন এনসিটি টার্মিনালে 4.5 থেকে 5,000 কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। 2004 সাল থেকে এনসিটিতে 469 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 5টি জেটি। বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রায় 44% পরিচালিত হয় এই নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি দিয়ে। নতুন ব্যবস্থাপনায় এই কন্টেইনার টার্মিনালে এই সংখ্যাটি ঠিক কতটা বাড়ে বা কমে সেটি এখন দেখার বিষয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব। গতরাতে নগরীর টিকাপাড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। র্যাব জানায়, গোপন খবরে টিকাপাড়া এলাকায় ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি লুকিয়ে রেখেছে দুষ্কৃতিকারীরা। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পুলিশের ব্যবহার করা বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলি বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের 11 যাত্রী নিহত হয়েছে। মামলার প্রধান আসামি বাস চালককে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গত 2 এপ্রিল 11 যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। লোহাগাড়ার চুনতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রিল্যাক্স পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে 11 যাত্রী নিহত হয়। ঘটনার পর পালিয়ে যায় বাস চালক সোহেল তালুকদার। নিহতের এক স্বজনের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে চট্টগ্রামের শিরাবিতে ডাকাতির প্রস্তুতিকালে 5 জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে 7 রাস্তা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। যশোর সদর হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। দুপুরে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাকে আটক করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত জানান, আব্দুর রহিম রাকিব নামে ওই যুবক হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছিলেন। এ সময় রোগীর স্বজনদের সন্দেহ হলে হাসপাতালের কর্মচারীদের বিষয়টি জানান তারা। এরপরই সেখান থেকে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়। 7 সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম সহ চট্টগ্রামে 6 জনকে হত্যার মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী সহ 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলার শুনানি হয়। গত 8 এপ্রিল ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজিরের পর তদন্ত শেষ করতে প্রসিকিউশন সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 16 জুলাই চট্টগ্রাম নগরের 16 শহর ও মুরাদপুর এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র জনতার উপর হামলা এবং গুলি চালায়। এ ঘটনায় ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম, শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত ও ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ফারুক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া 18 জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে দোকান কর্মচারী সাইমন, শিক্ষার্থী তানভীর সিদ্দিকী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া নিহত হন।
এই মামলায় গত 25 মার্চ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক 2 মেয়র আ.জ.ম নাসির ও রেজাউল করিম সহ 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলার 9 বছর আজ। চাঞ্চল্যকর এই মামলার বিচার শেষ হয়নি এখনো। 2016 সালের এই দিনে শোলাকিয়া ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ শুরুর আগ মুহূর্তে জঙ্গিদের গুলি আর বোমায় কেঁপে ওঠে ঈদগাহ মাঠের চারপাশ। হামলায় নিহত হন 2 পুলিশ সদস্য সহ 5 জন। এ ঘটনায় ওই বছরের 14 জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করে পুলিশ। 2018 সালের 26 জুলাই আদালতে 24 জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ। তাদের মধ্যে 19 জন বন্দুকযুদ্ধে নিহত হন। আসামিদের 1 জন কারাগারে, 4 জন জামিনে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আলোচিত এই মামলায় বেশিরভাগ সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। ইতিমধ্যে আমরা 78 জনের সাক্ষী গ্রহণ করেছি এবং শেষ পর্যায়ে ম্যাজিস্ট্রেট, ডাক্তার এবং আয়ুষ সাক্ষীর জন্য আছে আগামী 17 আগস্ট এই মামলার পরবর্তী তারিখ। আমরা আশা করতেছি অতি দ্রুত এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং বিচার কার্যেরও সমাপ্ত হবে। টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুরে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইলের ধনবাড়িতে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। দুপুর 1:30টার দিকে ঢাকা জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে জামালপুরগামী বাস ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 1 জন নিহত এবং আহত 3 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও 2 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক চাপায় অটোরিকশার 2 যাত্রী মারা গেছেন। এছাড়া শেরপুরের নকলা বাইপাস মোড়ে বাস সিএনজি সংঘর্ষে 1 শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও 5 জন। গাজীপুরের টঙ্গীতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার স্ত্রীকে আটকের 1 দিন পরও মামলা হয়নি। রবিবার তামিরুল মিল্লাত ট্রাস্ট এলাকার আবাসিক ভবন থেকে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সর্দার নজরুল ইসলামের বাসায় গৃহকর্মী কাজ করত কিশোরী রানী। কাজে ভুল হলেই নির্যাতন চালানো হতো। নির্যাতনের শিকার হয়ে গতকাল পালিয়ে পাশের ফ্ল্যাটে আশ্রয় নেয় রানী। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে সর্দার নজরুল ইসলাম ও তার স্ত্রী রেশমা বেগমকে আটক করে থানায় নেওয়া হয়। লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙা দরগার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে একটি ক্লাসরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলের এক শিক্ষিকা জরুরি প্রয়োজনে সাইফুলকে ফোন করেন। সাড়া না পেয়ে তিনি স্কুলে যান। স্কুলের প্রধান গেট খোলা পেয়ে ভেতরে ঢুকে সাইফুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জেরে সাইফুল আত্মহত্যা করে থাকতে পারেন। খাগড়াছড়িতে সরকারি বরাদ্দ বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাবে সচেতন মারমা ও ত্রিপুরা সমাজ নামে 2টি সংগঠন এই সংবাদ সম্মেলন করে। এ সময় বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা দায়িত্ব গ্রহণের পর থেকে প্রকল্প বন্টন, খাদ্যশস্য ও অর্থ বরাদ্দ সহ সব ক্ষেত্রে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে একচেটিয়াভাবে অগ্রাধিকার দিচ্ছেন। এতে বৈষম্যের শিকার হচ্ছে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মানুষ। এসব বৈষম্য দূর করতে 7 দিনের মধ্যে 4 দফা দাবি মেনে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা। না হলে সড়ক ও নৌপথ অবরোধ সহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। নীলফামারীতে শ্রমিকের কল্যাণে শ্রম কল্যাণ কেন্দ্র থাকলেও তা কখনো কাজেই আসে না।
প্রচার প্রচারণা না থাকায় এই কেন্দ্রটির কথা জানেন না শ্রমিকরা। অথচ স্বাস্থ্যসেবা, বিনোদন সহ নানা সুযোগ সুবিধা দেওয়ার কথা থাকলেও বছরের পর বছর পড়ে আছে বেহাল অবস্থায়। 1978 সালে নীলফামারীর সৈয়দপুরে গড়ে তোলা হয় শ্রম কল্যাণ কেন্দ্র। শ্রমিকদের খেলাধুলা, বই পড়া, সংবাদপত্র পাঠের মতো বিনোদনের কথা থাকলেও নেই এসবের কিছুই। জরাজীর্ণ ভবনে নামমাত্র চালু রয়েছে কার্যক্রম। আমরা যাইলে ডাক্তার পাই না, ওষুধ পাই না, কখনো দেখি এইটা নাই ওইটা নাই, আমাদেরকে বলে। শ্রমিক কল্যাণ কেন্দ্র একটা সংস্থা আছে বা একটা আছে, আমরা তো কোনোদিন শুনি নাই। মানুষ অসুস্থ হইলে তো অনেক সময় আসা যায় না আর কি। তো এই সময়গুলোতে যদি আর কি আমাদের অতিরিক্ত একজন ডাক্তার থাকলো তাহলে আর কি উনি এই সেবাটা আর কি দিতে পারতেন আর কি। প্রচার না থাকায় শ্রম কল্যাণ কেন্দ্রটির কথা জানেন না শ্রমিকরা। অথচ অর্থনীতিতে ভূমিকা রাখতে শ্রম কল্যাণ কেন্দ্রের কার্যক্রম বাড়ানোর তাগিদ সুশীল সমাজের। এখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এখানে অনেক বিনোদনেরও ব্যবস্থা আছে, যেগুলো কার্যকর নয়। আমরা আশা করি কর্তৃপক্ষের কাছে যেন এই শ্রম কল্যাণ কেন্দ্রটি পুরোপুরি চালু হয়। আমার দাবি সরকারের কাছে যে এই শ্রমিক কল্যাণ যে কেন্দ্রটা আছে এটা যেন সচল থাকে, আমাদের শ্রমিক ওখানে পৌঁছাইলে ওরা যেন সেবা পায়। শ্রমিকদের কল্যাণে কেন্দ্রটি পুরোপুরি কার্যকর রাখতে নানা উন্নয়নের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের এখানে পর্যাপ্ত জনবল সহ ডাক্তার প্রেরণ করা হয়, যাতে আমাদের শ্রমিকরা গিয়ে তাদের যে সেবাটা, আগে কিন্তু এখানে ডাক্তার ছিল এবং সেবা পেত, এবং ঔষধপত্র দেওয়া, এই কাজটা যেন আরও আমাদের কর্তৃপক্ষ এখানে পাঠানোর ব্যবস্থা করেন। শ্রম কল্যাণ কেন্দ্রটিতে একটি হলরুম, খেলাধুলার সরঞ্জাম সহ রয়েছে 500 শতাধিক বই। তবে রক্ষণাবেক্ষণের অভাবে সেসব ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংস্কারের অভাবে ভরাট হয়ে গেছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের খাল। বেদখল হয়ে গেছে প্রকল্পের জমি, অচল হয়ে আছে সেচ পাম্প। ঝিনাইদহে আউশ মৌসুমে পানি না পাওয়ায় বিকল্প উপায়ে সেচ দিতে হয়েছে চাষিদের। এতে কয়েক গুণ বেড়ে গেছে উৎপাদন খরচ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4টি জেলায় সেচ সুবিধা নিশ্চিতে পাম্প মেরামত ও খাল পুনর্খননের দাবি কৃষকদের। ঝিনাইদহে মুখ থুবড়ে পড়েছে গঙ্গা কপোতাক্ষ প্রকল্প। বন জঙ্গলে ছেয়ে গেছে প্রকল্প অফিস, লোপাট হয়েছে জানালা দরজা সহ সেচ খালের লোহার গেট। জেলার শৈলকুপা, হরিণাকুণ্ডা ও সদর উপজেলায় প্রকল্পের কয়েকশো বিঘা জমি বেদখল হয়ে গেছে। পানি আসে না, যে খাল সব মারা গেছে, এমন অবস্থা হয়ে গেছে। 5-7 বছর এদিকে খালে পানি দেওয়া হয় না, যার কারণে আমরা বড় এবং চৈতে বড় ধান লাগানোর ক্ষেত্রে পানির ক্ষেত্রে আমরা খুব ক্ষতিগ্রস্ত হই। 3টি পাম্পের 2টি অকেজো হওয়ায় আউশ মৌসুমে শ্যালো মেশিন বসিয়ে বাড়তি দামে জমিতে সেচ দিতে হয়েছে চাষিদের। বিঘাপতি গুনতে হয়েছে 8 থেকে 10,000 টাকা পর্যন্ত। 1 বিঘা জমিতে 2টা বছর চাষ করতে গেলে 8,000 টাকা পানি বিল দেওয়া লাগে। আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। এখন বোরিংয়ের পানি দেওয়া ছিল, ইঞ্জিল দিয়ে পানি দিয়ে যে পরিমাণ ডিজেলের দাম, এই পানিতে চাষ করে তখন সেরকম একটা উন্নত হয় না। এদিকে সেচখাল ও অবকাঠামো সংস্কার করে আগামী মৌসুমে 27,000 হেক্টর জমিতে পানি সরবরাহের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সেচখাল এবং অবকাঠামোগুলো সংস্কার কার্যক্রম শেষ করে আগামী আমন মৌসুমে, খরিফ টু মৌসুমে ঝিনাইদহ অঞ্চলে প্রায় 27 থেকে 28,000 হেক্টর জমিতে সেচের পানি সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার 13টি উপজেলায় সেচ সুবিধা নিশ্চিতে 7 দশক আগে শুরু হয় জিকে প্রকল্প। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার দোহারে বিএনপি নেতা ও শিক্ষক হারুন আর রশিদ হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার জয়নালের মোড়ে এই কর্মসূচির আয়োজন করে বারহা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। কর্মসূচি থেকে হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বুধবার সকালে হাঁটতে বের হন হারুন আর রশিদ মাস্টার। এ সময় 3 যুবক তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার নিহতের ভাই আব্দুল মান্নান হত্যা মামলা করেন। এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। চাঁদা দাবি সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গে জড়িত থাকায় গাজীপুর মহানগর বিএনপির 4 নেতাকে বহিষ্কার করা হয়েছে। রবিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত চিঠিতে এই কথা জানানো হয়। বহিষ্কৃতরা হলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু,
মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী। তাদের বিএনপির সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে রবিবার দুপুরে চাঁদাবাজি মামলায় টঙ্গীর একটি রেস্তোরাঁ থেকে মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। গাজীপুরের কোনাবাড়িতে কাঁচা বাজারে আগুনে পুড়ে গেছে 16টি দোকান। ভোরে বাজারটিতে আগুন লাগে। কোনাবাড়ি ফায়ার স্টেশনের কর্মকর্তা জানান, কাঁচা বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ি ও আশপাশের ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনের 16টি দোকান ও মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জামালপুরের মাদারগঞ্জে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন এলাকা থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় অর্ধশতাধিক ঘোড়া। খেলা দেখতে নানা শ্রেণী পেশার হাজারো মানুষ ভিড় জমান। এমন প্রতিযোগিতা প্রতি বছর আয়োজনের দাবি তাদের। মাদারগঞ্জের জোরখালিতে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। ঘোড়ার টকবক শব্দে আর দর্শকদের উল্লাসে এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এই খেলা দেখতে মাঠের দুপাশে ভিড় জমায় নানা শ্রেণী পেশার মানুষ। শখের বশে খেলায় অংশ নেন ঘোড়ার মালিকেরা। দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে খেলায় অংশ নেওয়াই তাদের নেশা। গ্রামে এখানে ঘোড়া দৌড় দেখতে আসছি, এখানেও অনেক মানুষের সমাগম হয়েছে। সারা বাংলাদেশে এই সব খেলা আয়োজন হয়, তাহলে দেখবেন যে তরুণরা এই মোবাইল আসক্ত না হয়ে খেলামুখী হবে। এটা একটা আউর বাপ দাদারা খেলছে, আমরাও খেলি, যেখানে ঘোড়া দৌড়ায় সেখানেই আমরা যাই। বাংলার ঐতিহ্য ধরে রাখতেই এমন প্রতিযোগিতা জানান আয়োজকেরা। এই আয়োজনকে আমরা আগামী বছর ধরে রাখার জন্য আবার পূর্ণ প্রতিযোগিতার আয়োজন করব। প্রতিযোগিতায় 10 ক্যাটাগরিতে অংশ নেয় বড়, মাঝারি আর ছোট অর্ধশত ঘোড়া। 2টি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী 6টি ঘোড়ার মালিকের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার রাতে শহরের চৌধুরী বাজার খোয়াইমুখ এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন খবরে অভিযান চালিয়ে সাকিবকে আটক করে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। গত 9 মে সন্ধ্যায় হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসান সহ 4 জনকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে সাকিবের বিরুদ্ধে। এ ঘটনায় সাকিবকে প্রধান আসামি করে মামলা হয়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 6 মে সংগঠন থেকে বহিষ্কার করা হয় তাকে। নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে 11:15টার দিকে টঙ্গীর দত্তপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রশান্ত কুমার রায় জেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র ছিলেন। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই প্রশান্ত রায়কে নেত্রকোনায় নেওয়া হয়। তার বিরুদ্ধে থানায় 8টি নাশকতার মামলা রয়েছে। শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।